আপনারা দেখছেন জি 24 ঘন্টা। তাহলে সেটাকে ওভারকাম করতে হয়। শুরু হয়ে গেল প্রস্তুতি। কি কারণে বিস্ফোরক হলেন? ফেরাদাকি কাজ। সংবাদ মাধ্যম হচ্ছে সংবিধানের ৪র্থতম স্তম্ভ। একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র। এগুলো মাথায় রাখতে হবে, কোথায় কি প্রায়োরিটি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, রিজিওনাল। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি হতে হয়, কারণ যে কোনো সিচুয়েশন তাকে হ্যান্ডেল করতে হয়। এবং অ্যাঙ্কারকে মিষ্টি হাসির মাধ্যমে যদি কেউ গালাগালিও দেয় তাহলে সেটাকে ওভারকাম করতে হয়। আর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়, তার সঙ্গে সে যে কথা বলছে সে তো নিজে কানে শুনতে পাচ্ছে, নিজের কথাটা আমরা নিজে কানে শুনতে পাই, কিন্তু অ্যাঙ্কারদের দুটো দিক মাথায় রাখতে হয়। দুটো কানে দুটো টল ব্যাগ থাকে, ওই ছোট্ট, ওর মধ্যে পিসিআর ক্রমাগত কথা বলতে থাকে, ক্রমাগত। এটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন, এর মধ্যে নিজেকে মানিয়ে নিতে হবে। কথা বলতে থাকবে, নিজেরা ঝগড়া করবে ভেতরে, কেন দিলি, এখন কেন দিলি, সাউন্ড কেন কমালি, সাউন্ড কেন, বলতেই থাকবে। মানে ওরা ওদের মতো কাজ করতেই থাকবে, যেন মনে হচ্ছে বস্তির মেয়ে রাধারা যেরকম ঝগড়া করে, ভিতরে ক্রমাগত। তোমরা যে টিভিটা দেখো না, সেটার পেছনে প্রচুর মানুষের মানে অক্লান্ত পরিশ্রম রয়েছে। এবং তুমি যে দাঁত বের করে যে লোকটা অ্যাঙ্কারিং করছে তার অসহ্য যন্ত্রণা রয়েছে, কারণ সে তো দুটো কানে ওই ওদের গালাগালি ফালাগালি সব শুনছে, এদিকে ও সামনে যা টিভিতে যা দেখছে তাই করছে। আবার ওকে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে, অনেক সময় টিভি চলে না, টিভি বন্ধ করে দেওয়া হয়, বলে ইনফরমেশন দিয়ে দেওয়া হচ্ছে, সেই ইনফরমেশন দিয়ে ও ক্রমাগত বলতে থাকে। এর সেই ইনফরমেশনও ওকে মাথায় রেখে রেখে কথাগুলোও বলতে হয়, আর ওই ক্রমাগত বিপি কি বলছে, কাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেটাও শুনতে হয়। দেখবে পুলিশের যদি রাস্তায় তোমরা কাজ করো, অনেক সময় পুলিশের হাতে দেখবে একটা কালো রঙের একটা জিনিস থাকে, ওয়াকি টকি বলে। ওই ওয়াকি টকির মাধ্যমে অনর্গল কথা বলতে থাকে, কি ঠিক বুঝে যায় কোন কাকে কি ইনফরমেশন দিচ্ছে, ওরা কিন্তু ঠিক বুঝে যায়। এই কাজটাই হচ্ছে অ্যাঙ্কারদের, ক্রমাগত কথা বলতে থাকবে বিপি, তার মধ্যে ঠিক বুঝে নিতে হবে যে তোমাকে মানে তোমাকে কোন ইনফরমেশনটা দিল বিপি, সেটা তোমাকে নাম করেই দেবে। ধরো তোমার নাম কি? স্নেহা। স্নেহা হয়তো অনিয়ার বসেছে, আমি বিপি, আমি বললাম এই মাথা এক্সক্লুসিভ দে, মাথা এক্সক্লুসিভ দে। ও কিন্তু সব শুনতে পাচ্ছে, কিন্তু ও খবর পড়েও যাচ্ছে। তার সঙ্গে আমি আবার বললাম স্নেহা, স্নেহা এটা থেকে বেরিয়ে যাবো, স্নেহা এটা থেকে বেরিয়ে যাবো, এরপর রিপোর্টিং লাইভ ঢুকবো, লাইভ অভিরূপা হাজরা লাইভে আছে, কি নিয়ে লাইভ সেটাও বলে দেবে সঙ্গে সঙ্গে। যে আগুন লেগেছে বউবাজারে, বড় আগুন, 13টা ইঞ্জিন, ব্রেক করে ঢোক, ব্রেক করে ঢোক, ব্রেকিং পয়েন্ট ফেললাম, ব্রেক করে ঢোক, এরকম। আবার অনেক সময় এরকম করে বলে করে, ধরো ব্রেক যাচ্ছে, ব্রেক থেকে যখন ফিরছে তখন বলে ব্রেক থেকে ঢুকবো, চলো স্ট্যান্ড বাই দিয়ে দাও, স্ট্যান্ড বাই দিয়ে দাও। ও অ্যাঙ্কার কিন্তু শুনতে পেলো স্ট্যান্ড বাই, রিপোর্টার কিন্তু স্ট্যান্ড বাই শুনতে পাবে না, রিপোর্টারকে অ্যাঙ্কারকেই স্ট্যান্ড বাই দিতে হবে। বলে দেবে যে স্নেহা একটু বলে দে তো রিপোর্টারকে স্ট্যান্ড বাই, অভিরূপা স্ট্যান্ড বাই, ও বলে দেবে, হয়ে গেল। ওখানে রিপোর্টার স্ট্যান্ড বাই হয়ে গেল, কোনোটাই কিন্তু এয়ারে দেখা যাচ্ছে না। এবার এয়ার হবে, তার আগে তোমাকে ইন্টিমেট করবে ও, চলো যাবো, শুরু হবে, 5 4 3 2 1 কিউ। যেই কিউ বলবে তুমি বলা শুরু করবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, বড় বাজারে একটা বড় আগুন লেগেছে এই মুহূর্তে, বড় বাজারে বিধ্বংসী আগুন, আর তার সঙ্গে 14টা ইঞ্জিন, দমকলের 14টি ইঞ্জিন কাজ করছে। ওর কাছে কিন্তু কোনো টিভি নেই, ও বলতে শুরু করে দিল, ওর কাছে 4টে ইনফরমেশন আছে, 14টি ইঞ্জিন, বড় বাজারের বিধ্বংসী আগুন, কোথায় আগুন লেগেছে তাও জানে না, আর দাও দাও করে জ্বলছে, আশেপাশে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই কটা ইনফরমেশন ছাড়া ওর কাছে কোনো ইনফরমেশন নেই। ও বলতে শুরু করলো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বড় বাজারে বিধ্বংসী আগুন, 14টি ইঞ্জিনের সহায়তায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। দমকল বাহিনী এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। 13টি ইঞ্জিন ছাড়াও আরো ইঞ্জিন আসার কথা। ও কিন্তু নিজেই এটা বলতে শুরু করবে, আরো ইঞ্জিন আসার সম্ভাবনা প্রবল, কারণ ঘিঞ্জি এলাকা ও জানে। ওকে কিন্তু বলা হয়নি বড়বাজার ঘিঞ্জি এলাকা, সবাই জানে বড়বাজার ঘিঞ্জি এলাকা, ফলত ওই জায়গা থেকে বলতে শুরু করবে বড়বাজার ঘিঞ্জি এলাকা, সেই কারণে আগুন ছড়িয়ে যাবার আশঙ্কা প্রবল। আর এরকম বিগ ডেসে প্রচুর মানুষ সেখানে সমাগম হয়, ফলত আহত হওয়ার আশঙ্কাও প্রবল, সেই কারণে এলাকা খালি করার একটা চেষ্টা চালানো হচ্ছে। আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা সেখানে রয়েছে, কিংবা এরকম ও হয়তো ওকে হয়তো বলবে যে 5 মিনিট টান, রিপোর্টার এখনো রেডি হয়নি, 5 মিনিট টান, রিপোর্টার রেডি হয়নি, 5 মিনিট ওকে টানতে হবে এটা নিয়ে।
যে বড়বাজারে বিধ্বংসী আগুনটি 14টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালানো হচ্ছে এবং প্রচুর পরিমাণে দাও দাও করে আগুন জ্বলছে। ছবিটা দিতে শুরু করেছে, ও কিন্তু দেখতে পাচ্ছে ছবিটা যেটা যাচ্ছে না অন এয়ার, সেটা সাউন্ড কম করে একটা টিভি সামনে বসানো থাকে অ্যাঙ্কারের পিসিআর এর মধ্যে, ও সেটা দেখতে পাচ্ছে যে চলছে। ওই আগুনটা যে ছবিটা দিচ্ছে পিসিআর মানে অন এয়ার যেটা দিচ্ছে, বিধ্বংসী আগুন, দাও দাও করে আগুন জ্বলছে। আগুনে এই মুহূর্তে হতাহতের খবর না এসে পৌঁছলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 14টি ইঞ্জিন সকাল 9:30 নাগাদ, হয়তো এটা বলেছে যে সকাল 9:30 নাগাদ আগুন লেগেছে, সকাল 9:30 নাগাদ আগুন লাগে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিভাবে আগুন লেগেছে তা এখনো প্রশ্নের মুখে। বড়বাজারের মতো কোনো ঘিঞ্জি এলাকায় কিভাবে দিনে দুপুরে আগুন লাগলো সেই নিয়েই প্রশ্ন উঠছে। আমাদের প্রতিনিধি, ওর কানে ততক্ষণ বলে দিয়েছে, রেডি হয়ে গেছে রিপোর্টার। আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি একটু দেখানোর চেষ্টা করবো। অভিরূপা, একটু দেখানোর চেষ্টা করো যে এই মুহূর্তে আগুনের পরিস্থিতি কি, কিভাবে আগুন লাগলো বড়বাজারের মতো এরকম একটা ঘিঞ্জি এলাকায় 14টি ইঞ্জিন কিভাবে কাজ করছে, কে বা কারা রয়েছেন, দমকল মন্ত্রী গিয়ে পৌঁছেছেন কি? এবার তোমার কাজ শেষ। এবার ও বলতে শুরু করবে। তোমার কাজ শেষ মানে এই নয় যে তুমি চুপ করে গেলে, তোমাকে ও কি বলছে সেটা ক্রমাগত কানে শুনতে হবে। তার কারণ হচ্ছে তুমি ওখান থেকেই আবার প্রশ্ন করবে। যদি ধরো পিসিআর অনেক সময় হেল্প করে, যে জিজ্ঞেস কর যে দমকল মন্ত্রী এসছে কিনা, কিংবা একটু এলাকাটা দেখাতে বল, যদি এরকম না বলে, ধরো রিপোর্টার একাই দাঁড়িয়ে বক বক করে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তুমি বলবে বলবো আমি একটু বলবো যে তোমার চিত্র সাংবাদিককে বলো এলাকাটি দেখানোর জন্য, এলাকাটা এই মুহূর্তে বিধ্বংসী কিভাবে ঘটনাটা ঘটেছে একটু দেখানোর চেষ্টা করো, এলাকার কি পরিস্থিতি দেখানোর চেষ্টা করো, যারা আশেপাশে রয়েছেন তারা কি বলছেন একটু কথা বলার চেষ্টা করো। ধরো রিপোর্টার কন্টিনিউয়াস হয়তো কারণ বাড়ির ধরেনি, তুমি এইভাবে টস করতে হবে তোমাকে। মানে অ্যাঙ্কারদের দায়িত্ব সর্বাধিক। এবং ওই যে খাবার কম পড়লে যেরকম ঠাকুমা ম্যানেজ করেন, খাবার বেশি পড়লে যেমন গুছিয়ে রাখেন, সেরকমই সেম কাজ করেন অ্যাঙ্কাররা। খাবার কম পড়লে যেমন টেনে টেনে দেন, আবার খাবার বেশি পড়লে একটু গুছিয়ে রাখেন, সেটাও যেমন সেরকমই কোনো অপ্রীতিকর পরিস্থিতি পৌঁছলো যে হয়তো যে খেতে এসেছে তার মাংস পোলাও তার জন্য রান্না করে তো, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে তার পেট খারাপ। তো এবার বাড়ির ঠাকুমা সেটাকে কি করেন, ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ডালের জলটা দিয়ে খাও, সেরকম করেন তো বাড়ির ঠাকুমারা বা মায়ের যারা কি সার্ভ করেন। তো অ্যাঙ্কারদেরও সেম কাজ। ধরো এরকম একটা পরিস্থিতি যেখানে টিপি লেখাই হয়নি, সেখানে তুমি তখন তুমি কি করবে, তখন তুমি এইভাবে ম্যানেজ করবে যে হয়তো ডালের জল দিয়ে দেওয়া হলো আর কি। মানে সেইভাবে ম্যানেজ করার পুরো হ্যান্ডেলিং এর সিদ্ধান্ত তোমার। অবশ্যই বিপি তোমায় হেল্প করবে, কিন্তু কিছু কিছু জায়গায় অ্যাঙ্কারকে সর্বাধিক দায়িত্ব নিতে হয়, চ্যানেলের কথা মাথায় রাখতে হয় এবং তার সঙ্গে হচ্ছে পড়াশোনাটা করতে হয়। ধরো আগুন নিয়ে তুমি কাজ করছো, তাহলে পড়াশোনাটা তোমাকে জানতে হবে যে আগুন কিভাবে লাগে, কারা কারা কাজ করে, শুধু আগুনে কি শুধু দমকল কাজ করে না আর কারা কারা কাজ করে জানো কি কাজ করে, আর ইলেকট্রিশিয়ানরাও কাজ করে। তো ইলেকট্রিশিয়ান তো পরে কাজ করবে, আর আগে আগুনটা যখন জ্বলে তখন আরো কেউ কেউ কাজ করে, দমকল ছাড়াও কেউ কেউ রেস্কিউ টিম। তাদেরকে কি বলে, এই পড়াশোনাটাই করতে হবে। মানে প্রত্যেকটা বিষয়ের উপর রেগুলার খবরের কাগজ পড়তে হবে, জানতে হবে কে বা কারা থাকে। এবং শুধু তাই নয়, কোনো একটি বিষয়ের ওপর ন্যাক আছে, আগুন অ্যাক্সিডেন্টের ওপর ন্যাক আছে, আমি অন্য কিছু জানি না, আমি খেলা জানি না বললে চলবে না। সব বিষয়ে ন্যাক থাকতে হবে, সব বিষয় জানতে হবে অ্যাঙ্কারদের। যেমন বাড়ির প্রতিটি জিনিসের বিষয়ে ঠাকুমার জ্ঞান থাকে, চিনি আছে নাকি চাল আছে নাকি সেগুলো নেই, চালের গুঁড়ি আনতে হবে নাকি গুড় আনতে হবে পিঠে করার জন্য, সেগুলো যেমন জ্ঞান থাকে সেরকমই অ্যাঙ্কারকে পুরো বিষয়টা জ্ঞান রাখতে হয়। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, রিজিওনাল সমস্ত খবরের উপর জ্ঞান রাখতে হয়, জন্য অসম্ভব পড়াশোনা করতে হয়। আমি এটা বলে দিচ্ছি, আগুনের ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট কাজ করে, আর কাজ করে স্থানীয় বাসিন্দারা, যারা ধরো খুব ক্লোজ, যেখানে আগুন লেগেছে তার খুব ক্লোজ, স্থানীয় বাসিন্দারা কাজ করছে কিনা সেটা দেখা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে পৌঁছেছে কিনা সেটা দেখা। এবং ইলেকট্রিশিয়ান যেটা বললো, ইলেকট্রিশিয়ান কাজ করে পরে, আগুনটা নিভে যাওয়ার পরে ইলেকট্রিসিটিগুলো কেটে দেওয়ার জন্য, বা তারগুলো কোথায় কি পুড়ে গেছে না পুড়ে গেছে। কিন্তু আগুনটা যখন দাউ দাউ করে জ্বলছে তখন ইলেকট্রিসিটিতে হাত দিতে দেয় না, তার কারণ হচ্ছে ওতে শক লেগে যাবার আশঙ্কা প্রবল, সেজন্য। আর
যদি কোনো বাড়িতে লেগে থাকে তাহলে তার কাটার জন্য আলাদা লোক তখন ইলেকট্রিশিয়ান আসে, কিন্তু সেটাও আগুন আগে নিয়ন্ত্রণে আসে, তারপরে পকেট ফায়ার থাকে তখন হয়তো গিয়ে ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেয়। কিন্তু ইলেকট্রিসিটি কাটার জন্য তার সেকেন্ড পর্যায়ে থাকে। প্রথম পর্যায়ে কাজ করে আগুনের নিয়ন্ত্রণ করার জন্য দমকল, পুলিশ থাকে নিরাপত্তা, আর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যদি কোনো ঘটনা বা কেউ হয়তো আটকে রইল সেটা, আর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকবেই, মানে সেটা আগুনে ডিজাস্টার ম্যানেজমেন্ট আসবেই, কারণ সেখানে ভেতরে কেউ আটকে আছে কিনা কেউ জানে না, অন্তত একটা টিম নিয়ে আসে। আর হচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা ওই এলাকাটাকে চেনে, তারা হয়তো কোথাও দিয়ে জল দিচ্ছে বা এমন কোথাও বলি কুঞ্চি দিয়ে যেখান দিয়ে দমকলের পাইপ যেতে পারছে না সেখানে গিয়ে বালতি বালতি জল ঢালছে লোকে, এইরকম আর কি। এটা মানে এবার অ্যাঙ্কারদের, ওই জন্য বলছি অ্যাঙ্কারদের অসম্ভব পড়াশোনা করতে হয়, প্রচুর বিষয়ে জ্ঞান থাকতে হয়, রাজনীতি থেকে শুরু করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ এবং তার সঙ্গে রিজিওনাল প্রতিটি বিষয়, এবং সব থেকে বড় বিষয় সবাইকে চিনতে হয়। মানে দমকল মন্ত্রী থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে জাতীয় মানে যিনি বিরোধী দলনেতা, বিরোধী দলের যিনি রাজ্য সম্পাদক, তিনি ন্যাশনাল সম্পাদক, এদেরকে তাছাড়া ইন্টারন্যাশনাল ন্যাশনাল যারা যারা যেখানে যা যা নাম করা লোকজন রয়েছে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি চিনতে হয় এবং তাদের নাম মনে রাখতে হয়। অনেক সময় এরকম হয় বিধানসভা নির্বাচনের পর মন্ত্রিত্ব পরিবর্তন হয়, মানে মৎস্যমন্ত্রী একজন ছিলেন অন্যজন হয়ে গেলেন, জলমন্ত্রী যিনি জলমন্ত্রী ছিলেন তিনি মৎস্যমন্ত্রী হয়ে গেলেন, যিনি মৎস্যমন্ত্রী ছিলেন তিনি কয়লা মন্ত্রী হয়ে গেলেন, অর্থাৎ আবার এক একটা লোকের ওপর একাধিক মন্ত্রিত্ব থাকে, সুতরাং তিনি কি মন্ত্রী সেটাও জেনে রাখতে হয়। এবং আমি মানে স্টেজে মেকআপ দেবো গুগল খুলে, কিন্তু তুমি চাকরিটা পাবে, পড়াশোনা না করলে আখেরে তোমারই করে। প্রচুর 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 পড়াশোনা করতে হবে অ্যাঙ্কারিং হতে হবে। তার ভয়ের কিছু নেই, টিভিটা দেখতে হবে, নিউজটা দেখতে হবে, আর প্রচুর অ্যাঙ্কারিং করতে হবে। শুধু দেখতে হবে না, আর জানতে হবে। জানার পাশাপাশি আরো বেশি হচ্ছে মডিউলেশন, কিভাবে অ্যাঙ্কারিংয়ে থ্রো করবে। যখন ধরো আগুন লেগেছে তখন যে থ্রোয়ে তুমি কথা বলছো, যখন কেউ মারা গেছেন সেই খবর করছো সেই থ্রোয়ে তখন তুমি কথা বলবে না, দুটো ডিফারেন্ট ইস্যু হবে। কোথাও বড় ধস নেমেছে সেই টোনে যেভাবে তুমি কথা বলছো, কোথাও অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ মারা গিয়েছে সেই টোনে তুমি কথা বলবে না। বিধ্বংসী আগুনটা বড় করে দেখাবো, কিন্তু যখনই খবর পাবো যে বিধ্বংসী আগুনে মারা গিয়েছে 27 জন, তখন আমি সেই খবরটা আস্তে করে পড়বো, কারণ কেউ মারা গিয়েছে, কারো ক্ষতি হয়ে গিয়েছে, সেটা আমরা উচ্চ কণ্ঠে উচ্চারণ করি না, এটা আমাদের প্রোটোকল। সংবিধানের যখন আরো কিছুদিন পর যখন তোমরা কাজ করবে, সংবাদ মাধ্যম হচ্ছে সংবিধানের ৪র্থতম স্তম্ভ। এই ৪র্থ স্তম্ভের দায়িত্ব বিরাট। এই ৪র্থ স্তম্ভের হচ্ছে এমন কিছু মুখে আমরা বলতে পারি না অন এয়ার, যেটা ১ গালাগালি, ২ কোনো বাজে কথা, ৩ কোনো ভুল ইনফরমেশন, ৪ কোনো এমন কোনো কথা যেটা সত্যি নয়, মানে মিথ্যে, এমন কোনো কথা। তো এই 4টে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো অ্যাঙ্কারদেরই মাথায় রাখতে হয়, যে আমরা কোনো ভুল তথ্য যাতে না যায় সেটা ব্যবস্থা। আর যদি হয় যে আমাদের কাছে সঠিক তথ্য নেই, তখন আমরা নিজে থেকেই ওটা সম্ভবত করে দেব, তাহলে আমাদের চান্সটা কম, মানে কেস খাওয়ার চান্সটা কম। সেই জন্য সম্ভবত, সেটা পরবর্তীকালে শিলমোহর পড়লো সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা আপাতত সম্ভবত দিয়ে চালাবো। এটা বিপিরা বলে দেয় ইন জেনারেল যে সম্ভবত বলে চালাবো। তখনই হয়তো আমি কথা বলছি, কিশোর দত্ত বলে একজন নতুন এজি হয়েছেন কলকাতা হাইকোর্টে। যখন প্রথমে নাম উঠে আসছিল তার যে এজি হবেন তিনি, মানে অ্যাডভোকেট জেনারেল হবেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি হবেন, তার পদটা তো বিরাট বড়। এবার সেই রিপোর্টার হয়তো দিয়েছে যে উঠে আসছে সূত্রের খবর যে এজি হিসেবে নাম প্রকাশ আসতে চলেছে কিশোর দত্তের। সেটা তুমি যখন পড়বে তখন তুমি তো ওইভাবে পড়তে পারবে না, তখন তুমি বলবে সম্ভবত এজি হিসেবে পদ গ্রহণ করতে চলেছে অ্যাডভোকেট
কিশোর দত্ত বা আইনজীবী কিশোর দত্ত। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, এবার বোধহয় গুরু দায়িত্ব পেতে চলেছেন কিশোর দত্ত, বোধ হয় সম্ভবত এগুলো রেখে দেবে। তার কারণ হচ্ছে এটা নাও হতে পারে কালকে কিশোর দত্ত না হয়ে XYZ কেউ হতে পারতেন, তাহলে সেই জায়গা থেকে তোমার কেস খাওয়ার বা তোমাদের অফিসে কেস খাওয়ার কোনো জায়গা নেই। ক্লিয়ার? তো কোথায় তুমি সম্ভবত বসাবে, কোথায় তুমি কিভাবে ব্যাপারটাকে থ্রো করবে, এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর। তুমি যেহেতু অনেয়ার বসে পুরো সিদ্ধান্ত নিচ্ছ বা পড়ছো, সেক্ষেত্রে তোমার গুরু দায়িত্ব বিরাট। আর আবার এমন জায়গায় হলো যে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে, যে সম্ভবত তুমি বলে ফেললে আর ওটা শিওর হয়ে গেল, সেক্ষেত্রেও তুমি তো ওখানে বসে বলতে পারবে না, জিজ্ঞেস করতে পারবে না কি সম্ভবত দেবো কি দেবো না। তখন তোমাকে একটু ঘুরিয়ে বা গোল গোল করে করতে হবে যে কিশোর দত্তর হবার সম্ভাবনা। আমাদের কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রিপোর্টারের নাম বললে তার সাথে। এবার ধরো রিপোর্টার ফোনে বলছে নাম অ্যানাউন্স হয়ে গিয়েছে, এই হচ্ছে সেই হয়েছে, হ্যাঁ তাই না, তখন তুমি শিওর হয়ে বলতে পারবে যে নামটা প্রকাশ্যে এসে গিয়েছে, মানে কাগজ এসে গিয়েছে। তো সুতরাং তোমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে, তোমাকে খুব কনসিয়াসলি অ্যাঙ্কার যারা হচ্ছেন তাদেরকে খুব কনসিয়াসলি পা ফেলতে হবে, যাতে কোনো রকমভাবে চ্যানেলের ক্ষতি না হয়, মানে চ্যানেল কোনোভাবে এয়ারে কিছু ভুলভাল না করে ফেলে আইনি চিঠি না পায়, সেটা নজর রাখবে। আমরা এবার একটু প্র্যাকটিস করব, একটু অ্যাঙ্কারিংটা প্র্যাকটিস করবো। বললেন না বিপিটা কি? বিপি মানে হচ্ছে বুলেটিন প্রডিউসার, অর্থাৎ ওই যে বুলেটিনগুলো তৈরি হয়, মানে ধরো 24 ঘন্টা চ্যানেলটা রোটেশনালি কাজ করছে, তো কোন সেকশনে 3টে থেকে 3:30 কি যাবে সেটা একজনের দায়িত্বে থাকে। 3টে থেকে 4:30 পর্যন্ত দায়িত্ব ধরো এক্স এর ঘরে দায়িত্ব, সে বিপি, সে কোথায় কোথায় কি খবর পেয়েছে, কোন খবর ওপরে রাখবে কোন খবর নিচে রাখবে, ওটা ও রেডি করে নিল। রেডি করে নিয়ে ও রান নিয়ে বসে পড়লো, মানে রান মানে হচ্ছে ফর দ্য টাইম নিয়ে বসে পড়লো। এবার ও টকব্যাকে বলবে, মানে মাইকে বলবে, আর অ্যাঙ্কার পিসিআর এ বসে টকব্যাকে সেটা শুনতে পারবে। আর পিসিআর আর অ্যাঙ্কারের মাঝখানে থাকবে একটা কাঁচের দরজা, সেখান থেকে ও ইয়েকে দেখতে পাচ্ছে, অ্যাঙ্কারকে দেখতে পাচ্ছে পরিষ্কার। এবার হবে কি, ও অ্যাঙ্কারকে কাঁচের দরজা দিয়ে দেখতে, ও অ্যাঙ্কারকে ইনফরমেশন দিয়ে যাবে। ওই যে কিউটা বললাম, ওই কিউটাও ওই দেবে যে 3 4 3 2 1 কিউ বললেই অ্যাঙ্কার বলতে শুরু করবে। এবার ওই কতক্ষণে অ্যাড থেকে বেরিয়ে তুমি এয়ারে ঢুকছো, সেটা তোমার সাথে মানে বিপির সাথে যোগাযোগ রাখবে এমসিআর, যে অ্যাড চালাচ্ছে। ঠিক আছে, এমসিআর বললো যে আমরা বেরোবো এবার অ্যাডে যাবো। এবার ও কিউ দেবে, এমসিআর বিপিকে কিউ দেবে, আর বিপি ওকে কিউ দেবে। আচ্ছা, একটা পুরো রোটেশনালি কাজ করছে, মানে ধরো ও 10 থেকে গুনতে শুরু করবে, তুমি গানে শুনতে পাচ্ছ 10 9 8 7 6, যেই 6 বলছে তুমি রেডি হয়ে গেলে। 5 ওর সঙ্গেই বলবে 5 4, তুমি 5 থেকে ধরলে 5 4 3 2 1 কিউ একসাথে দুজনে বললে, ও দিল কিউ, তুমি ওকে কিউ বললে, অ্যাঙ্কারও বলতে শুরু করলো, এয়ারেও যেতে শুরু করলো, অ্যাঙ্কারও। বুঝলে, এরকম কোঅর্ডিনেশনে কাজ হয়। আর আমি যে বললাম না একটা পরিবারের মতো, কেন বললাম, তার কারণ হচ্ছে আমাদের বাবার সাথে ঠাকুমার, বাবা থেকে শুরু হয়ে ঠাকুমা পর্যন্ত এই যে বন্ডিংটা, এটা যেমন মেনটেন হয়ে রয়েছে, সেরকমই রিপোর্টার থেকে শুরু হয়ে চিফ এডিটর পর্যন্ত যে বন্ডিংটা, সেই বন্ডিংয়েই কাজ হবে। এই সমস্ত বিষয়ে একটু আগে আমি শেখাচ্ছিলাম যে ক্যামেরা পার্সন যে ছবিটা গিয়ে ফেলছে, এটা স্লাগ নাম দিয়ে ফেলে। ধরো সে আগুনে গিয়েছে, বড়বাজারে আগুন তোমাদেরকে শেখালাম, তখন বড়বাজারে আগুন বলে ও হয়তো স্লাগ দিয়ে ফেললো। স্লাগ মানে হচ্ছে এটা নাম দিয়ে ফেলতে হবে, যে নামে ক্যামেরাম্যান থেকে শুরু করে টপ বস পর্যন্ত সবাই এক নামে যাতে জানতে পারে, বুঝতে পারে। মানে কম্পিউটার খুললেই যেন বড়বাজার ফায়ার, বড়বাজার ফায়ার বলে যেই দেখবে, অমনি বড়বাজারের আগুনটাই এসে পৌঁছাবে। সুতরাং বড়বাজারে কি আগে ফায়ার লাগেনি? হ্যাঁ, কিন্তু ওই দিন বড়বাজারে তো একটাই ফায়ার লেগেছে, ডেট ওয়াইজ দিচ্ছে, সেই জন্য ওই ডেটে বড়বাজার ফায়ার রিপোর্টারের নাম দিয়ে দিল। ফলত যে ধরো কপি লিখছে, সে তাকে হয়তো
এডিটর ইন চিফ বলেছে যে কপি এডিটরকে বলেছে যে তুই আজকে বড়বাজার ফায়ারটা লেখ, মমতার পিসিটা লেখ, আর দুটো লেখ, তারপর বলছি। ও হয়তো বড়বাজার ফায়ার বলে বড়বাজার ফায়ার কম্পিউটারে টাইপ করলো, বড়বাজার ফায়ার বেরিয়ে এলো। বড়বাজার ফায়ারে কি কি ফুটেজ পড়েছে, কি কি বাইট পড়েছে, কি কি পড়েছে, সমস্ত কিছু ওর চোখের সামনে ভেসে ও সঙ্গে সঙ্গে ওটা দেখে লিখে দিল। ও লিখে ওই ভিওটা ওই বড়বাজার ফায়ারের সঙ্গেই ভিওটা ফেলবে ওই ফোল্ডারে। তারপরে যে এডিটার তাকে বলবে এই বড়বাজারটা হয়ে গেছে, কেটে দে। বড়বাজারটা ও এডিটার যে কাটবে, ও বড়বাজার ফায়ার বললেই ও বড়বাজার ফায়ার নাম করেই ও কম্পিউটারে খুলে দেখে দিল, দেখে ও কেটে দিল, দিয়ে ফেলে দিল পিসিআর রুমে। পিসিআর রুমে বলে দিল বড়বাজার ফায়ার কেটে পড়ে গেছে। যিনি বিপি, যিনি বলছিলাম বুলেটিন প্রডিউসার, তিনি দেখলেন বড়বাজার ফায়ার এসে গেছে, ও সঙ্গে সঙ্গে ওর লিস্টে ঢুকিয়ে দিল, রানে ঢুকিয়ে দিল প্রথম বড়বাজার ফায়ার। এবার বড়বাজার ফায়ার যখন লেখা হয়ে গেছে, 7 সকালেই বড়বাজারে বিধ্বংসী আগুন অ্যাঙ্কার পড়তে শুরু করেছে। 7 সকালে বড়বাজার ফায়ার যাবো, বড়বাজার 7 সকালে টিভি পড়ছে, এটা প্যাকেজ হয়ে গেছে বলে টিভি পড়ছে। 7 সকালেই বড়বাজারে বিধ্বংসী আগুন, 15টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ এসেছে 3.5 ঘন্টা পর। আগুনে হতাহতের সংখ্যা 3, মৃত 4। এই মুহূর্তে কি কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছে দমকল। তবে ঘিঞ্জি এলাকা, যার ফলে দমকলের কাজ করতে খানিকটা অসুবিধে হয়েছে। একটা চুপ করে গেল, ভিও যাচ্ছে, ছবি দিয়ে ওই যে রেডি করে দিয়েছে, ওই ভিও বাই অ্যাঙ্কারের এই রিপোর্টারের পিটিসি দিয়ে শেষ হয়ে গেল। এবার বলবে যে ফর্দটাও লিখেছে বিপি, সেই ফর্দটা অ্যাঙ্কারের কাছেও থাকবে যে কি কি যাবে। এবার যাবে হয়তো হচ্ছে মমতার পিসি, মমতা কি বলেছে, হয়ে গেল, ওটা থেকে বেরিয়ে এলো, চল ঢুকবো মমতা পিসিতে ঢুকবো। এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এটা লাইভ প্রোগ্রাম, লাইভ মমতা এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনে নেবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। অন এয়ার, তুমি চুপ করে গেলে, তোমাকে দেখাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছে। মমতা গ্যাং ব্যাং চ্যাং চ্যাং ট্যাং ট্যাং যা বলার বলে ফেলে শেষ, প্রায় শেষের পর্যায়ে যখন মমতা এবার কোয়েশ্চেন নিচ্ছে, তখন তোমাকে বিপি বলবে চল এবার বেরোবো, বেরিয়ে এবার খেলায় ঢোক, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ আছে এদিকে ঢোক। এবার ওটা মমতা বেরিয়ে গেল, মমতা থেকে বেরোলো, তখন তারপর বলবে ব্রেক নেবো, ব্রেকে ঢুকে যাবে। সঙ্গে থাকুন, আরো খবর নিয়ে ফিরে আসছি আমি অভিরূপা আপনাদের সঙ্গে। এখন নেবো একটা ছোট্ট বিরতি। বলে চুপ করে গেল, বিরতি গেল, বিরতির পর আবার ফিরে এলো। তখন আবার বলে দিল যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচটা নিয়ে ঢোক, একটা লাইভ নেবো। এরকম রাজা দাঁড়িয়ে আছে, লাইভ নেবো, রিপোর্টার লাইভ যেভাবে অ্যাঙ্কার নিল, মানে বুঝলে আমি বোঝাতে পারলাম যে কিভাবে কাজ হয়। অ্যাঙ্কার বলো, নমস্কার, আপনারা দেখছেন ড্যাশ নিউজ। আগামীকাল 24শে ডিসেম্বর, আগামী 24শে ডিসেম্বর, একবারে মনে করো ক্যামেরা তোমায় ধরেছে, একবারে অন এয়ার হয়েছে তুমি। চলো শুরু করো। আমি দিচ্ছি, কিউ দিচ্ছি তোমাকে। তোমার নাম কি? শালিনী। চলো তোমার টটব্যাগে বলা হচ্ছে, ঠিক আছে? চলো শালিনী, যাবো 24শে ডিসেম্বর প্রধানমন্ত্রী আসছেন, ওই লক্ষ্যকণ্ডে গীতা পাঠ, তার আগে প্রস্তুতি শুরু, ওটাতে যাবো শালিনী। চলো যাচ্ছি, 5, 4, 3, 2, 1, কিউ। আগামী 24শে ডিসেম্বর শুরু হতে চলেছে লোককণ্ঠে গীতা পাঠ। লোককণ্ঠে নয়, লক্ষ্যকণ্ঠে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এই গীতা পাঠের অনুষ্ঠানটি আয়োজন করছেন সনাতন সভ্য সমাজ। তারই জন্য আজকে সকাল 10টায় ব্রিগেড প্যারেডে করা হলো খুঁটি পুজো। তাতে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগদান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সঙ্গে কিছু স্বনামধন্য ব্যক্তিরা। শুদ্ধিকরণের পরই খুঁটি পুজো শুরু হতে চলেছে। তারপরই জোরদারভাবে শুরু হতে চলেছে লোককণ্ঠে গীত পাঠের জন্য প্রস্তুতি। আবার গীত পাঠ পড়লি, লোককণ্ঠে পড়লি, গীতা পাঠ পড়ার ধরন আর কথার ধরন বদলাতে হবে। আর নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আমি শালিনী রয়েছি আপনাদের সাথে। এটা তো ওখানে লেখা নেই, এটা তো ক্যামেরার দিকে তাকিয়ে বলাই যেত, তাই না? চলো প্রিয়া, যাবো লোককণ্ঠে গীতা পাঠ। লোককণ্ঠে গীতা পাঠ প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, যাবো, চলো যাচ্ছি। 5, 4, 3, 2, 1, কিউ। নমস্কার, আমি পিয়া, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। চলো
24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের উদ্দেশ্যে। এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সনাতন সভ্য সমাজ। এই শুভানুষ্ঠানের শুদ্ধিকরণের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ 20 তারিখ সকাল 9টায় খুঁটি পুঁতে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। যাচ্ছি সুমন, চলো যাবো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। 5 4 3 2 1 কিউ। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আমি আপনাদের সঙ্গে সুমন। আগামী 24শে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এটি আয়োজিত করবেন সনাতন সভ্য সমাজ। আজ আর কিছুক্ষণের মধ্যে সেখানে খুঁটি পুজো শুরু হতে চলেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুদ্ধিকরণের পর শুরু হবে এর প্রস্তুতি এবং সেখানে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শর্মে চলো যাবো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। 5 4 3 2 1 কিউ। নমস্কার, আমি শর্মিলী। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানে আয়োজন করেছে সনাতন সভ্য সমাজ। আজ হয়ে গেল তারই খুঁটো পুজো। খুঁটো পুজো কাট। হেঁটে আছে। তোর নাম কি? স্নেহা। স্নেহা যাবো লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। 5 4 3 2 1 কিউ। নমস্কার, আমি স্নেহা। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আগামী 24শে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আয়োজন করেছে সনাতন সভ্য সমাজ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ তার খুঁটি পুজো সম্পন্ন হলো। শুদ্ধিকরণের পর খুঁটি পুঁতে শুরু হয়ে গেল প্রস্তুতি। এই অনুষ্ঠানে বিপুল জনগণের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিও থাকবে এমনটাই জানা যাচ্ছে। আপনারা দিচ্ছেন জি 24 ঘন্টা বলি, তাই তো? আমি কি যেন শালিনী স্নেহা, সরি স্নেহা রয়েছি। তারপর থেকেই ডাউন হয়ে গেল। যে ওইটা যে ভলিউমে ছিল তারপর থেকে ওটা ডাউন হয়ে গেল। প্রিপেয়ার করেছিলাম সেকেন্ড ডেটটা। আচ্ছা, সেকেন্ড ডেটের পর। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আমি স্নেহা। একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। শহরের পার্কিং থেকে শুরু করে জমা জল, ডেঙ্গুর প্রভাব, জন্মমৃত্যু শংসাপত্র নিয়ে বিস্তর অভিযোগ আসছে কলকাতা পুরসভায়। সরকারের বেশ কিছু দপ্তরের গাফিলতির জন্য সমস্যায় পড়েছে কেএমসি। এসব কিছু নিয়েই বিস্ফোরক ফিরহাদ। সঙ্গীতা কোনটা কোনটা বলবে? সেকেন্ড। চলো সঙ্গীতা, কেএমসি ফিরহাদ, বিস্ফোরক ফিরহাদ যাবো। 5 4 3 2 1 কিউ। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সঙ্গীতা। রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম মুখ খুললেন। একাধিক বিষয় নিয়ে তিনি তার ক্ষোভ উগরে দিলেন সংবাদ মাধ্যমের সামনে। শহর কলকাতার বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা পার্কিং ব্যবস্থা, বিভিন্ন জায়গায় জমে থাকা জল, আর সেই জল থেকে মশার উৎপাত, আর এই মশা থেকেই ঘরে ঘরে ডেঙ্গু, আর এর ফলে অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা। জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়েও প্রচুর অভিযোগ জমা হয়েছে কলকাতা পুরসভায়। এই সব কিছু নিয়েই এবার মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। তার মতে সরকারের কিছু দপ্তরের গাফিলতির জন্য সমস্যায় পড়ছে কেএমসি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। এই জায়গাটা না আমার মনে হলো যে একটু ঝগড়া লাগলো আর কি। মানে ঝগড়ার মুডে থাকলে এরকম করে। মেয়র ফিরহাদ হাকিম বিস্ফোরক, তো এই জায়গায় একটু পোলাইটনেস আর বিস্ফোরক যে উনি, সেটা তোমাকে বোঝাতে হবে। তো সুতরাং নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। এই ভলিউমের না, এই আমি ওই জন্য দুটো আলাদা ভলিউমের কাজ করিয়েছি। সেই জন্য এটা হচ্ছে বিস্ফোরক হচ্ছেন ফিরহাদ হাকিম, মানে নিজের দলের বিরুদ্ধে কথা বলছেন। রাজ্য সরকারি দপ্তরের সহায়তা থাকলে তার ইয়েটা হতো। তো সুতরাং এখানের ভলিউমটা ওঠানামা করবে। নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে অভিরূপা রয়েছি আপনাদের সঙ্গে। বিস্ফোরক ফিরহাদ হাকিম, কি কারণে বিস্ফোরক হলেন ফিরহাদ হাকিম? এই মুহূর্তে শহরের পার্কিং ব্যবস্থা যা নিয়ে সমস্যায় পড়েছেন আপনি প্রত্যেকেই, আর সেই পার্কিং ব্যবস্থা নিয়েই এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি জানালেন, পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে জমা জল হয়ে জন্ম এবং মৃত্যু শংসাপত্র সব নিয়েই রাজ্যের এই দফতরগুলো যদি পাশে থাকে তাহলে কেএমসির কাজ করতে আরও সুবিধে হয়। থেমে যাও, পিও যাচ্ছে। মনে হলো যে একটা চোখের সামনে একটা কিছু পড়ছে, যেটা শুনে আমার মনে হলো যে ঝগড়া হচ্ছে।
মানে ভিউয়ার্স এভাবেই নেবে, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেবে, ঠিক আছে? আরো বেশি মডিউলেট হতে হবে। এরপর কি যেন নাম? সূর্য, রাইট। সূর্য ওঠার সময় হয়ে গিয়েছে। কোনটা যাবি? কেন কেএমসিটা যা? কেন দেখিস? এটাই লিখলাম, এটা লিখতে সহজ হবে। লক্ষ্যকাণ্ডে গীতা পাঠ যাবো। সূর্য 5 4 3 2 1 কিউ। নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আর আমি আছি আপনাদের সঙ্গে সূর্য। আগামী 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আয়োজন করেছেন সনাতন সভ্য সমাজ। এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো আজ খুঁটি পুজোর মাধ্যমে। কলকাতার ব্রিগেড প্যারেডেই এই সকল মঙ্গল কামনার্থে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। শুদ্ধিকরণের পর সবার আগে প্রধানমন্ত্রী থাকবে, মেয়েরা তো দেশ থেকে তাড়িয়ে দেবে। প্রধানমন্ত্রী থাকলে আগে প্রধানমন্ত্রীর নাম হবে, তারপর মুখ্যমন্ত্রীর নাম হবে। শুদ্ধিকরণের পর খুঁটি পুঁতেই আজ শুভ সূচনা হয়ে গেল এই অনুষ্ঠানের। আগে প্রধানমন্ত্রী দেন মুখ্যমন্ত্রী, ঠিক আছে? 5 4 3 2 1 কিউ। নমস্কার, আমি দেবলীনা। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। শহরে পার্কিং থেকে শুরু করে জমা জলের অস্বাস্থ্যকর প্রভাব, জনমৃত্যু, শংসাপত্র, এই সমস্ত নিয়ে বিস্তর অভিযোগ আসতে চলেছে ক্রমাগতই টিএমসি। আর সেই সব একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক হলেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তার মতে সরকারি কিছু দপ্তরের গাফিলতির জেরেই বর্তমানে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, তার সাথে টিএমসি। এখানে তো মেয়রটা প্রায়োরিটি। কেএমসি যখন মেয়রটা প্রায়োরিটি, কেন পুরো নগর উন্নয়ন দপ্তর করা হলো? এগুলো মাথায় রাখতে হবে, কোথায় কি প্রায়োরিটি। কেএমসি সমস্যায় পড়েছে, মেয়র ইয়ে করেছেন। এখানে দুটো দপ্তরই ফিরহাদ হাকিমের দপ্তর, কিন্তু কেএমসির মেয়রটা ওনার কাছে প্রায়োরিটি। এই মুহূর্তে ওনার নামের আগে মেয়রটা প্রায়োরিটি। এই যে দেখে নেবো, এটা হয় না, কারণ তোমাকে ক্যামেরা দিকে তাকিয়ে কথা বলতে হবে। তুমি যদি না পড়াশোনা করে বসো, তাহলে তুমি কখনোই এটা মাথায় রেখো না যে তুমি গুগল খুলে ধরেছে সোমেন মহাপাত্র এখন আছে এই দপ্তরে। না, সোমেন মহাপাত্র যে এখন জলসম্পদ দপ্তরে নেই, সেটা তোমাকে জেনে নিতে হবে। সোমেন মহাপাত্রের নামই হয়তো কেউ শোনেনি এখানে, শুনছো? অ্যাঙ্কার হবে।